এনায়েতুল্লাহ আব্বাসী তার একটা বক্তব্যে মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে। তো মুক্তিযোদ্ধা যদি জঙ্গি হয় তাহলে মুক্তিযুদ্ধ হবে জঙ্গিবাদ, অর্থাৎ স্বাধীনতা হবে, যুদ্ধ হবে জঙ্গিবাদ, রাইট? তো এই কথাটা এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলছেন ওই যে 116 জন যে আলেমের তালিকা তৈরি করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মকে অর্থাৎ ইসলামকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ কোটি টাকা উপার্জন করে, বিলাসবহুল জীবনযাপন করে এবং ওয়াজের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা ওয়াজের নামে তারা যার যা ইচ্ছা খুশি বলে, তারা ধর্মকে বিকৃত করে কথা বলে। এটা হলো তাদের বিরুদ্ধে অভিযোগ এবং একই সঙ্গে কিন্তু সরকারের বিরুদ্ধেও তারা অনেক হুঙ্কার টুঙ্কার এগুলোও কিন্তু ছাড়ে। আর ইসলাম প্রচারের নামে ওয়াজে যে সত্যিকার অর্থে প্রকৃত যে ইসলামের বক্তব্য সব জায়গায় সবাই দেয় তাও না, অনেকেই কিন্তু নানা রকম কিচ্ছা কাহিনী এগুলো আমরা দেখছি বলে, যার সাথে ইসলামের বেসিক্যালি কোনো সম্পর্ক নাই। এছাড়াও অনেকে রঙ্গডঙ্গও করে। তো যাই হোক, সেগুলো ভিন্ন বিষয়। 116 জনের যে তালিকা তৈরি করে দুদকে দেওয়া হয়েছে, এখন দেখা যাক দুদক এটা নিয়ে কি করে, সরকারি বা কী করে। কিন্তু যে বক্তব্যে এনায়েতুল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি হিসাবে বলছে, আমরা সেই বক্তব্যটা প্রথমে একটু শুনি এবং তারপরে আমরা একটু বিচার বিবেচনা করে দেখব যে আসলে বিষয়টা কি। জঙ্গিবাদের কথা বলেছে তারা তাদের শ্বেতপত্রে। আচ্ছা, জঙ্গিবাদের ব্যাখ্যা কি? জঙ্গিবাদ কি খারাপ জিনিস? কে বলেছে জঙ্গিবাদ খারাপ জিনিস? জঙ্গিবাদ কি খারাপ জিনিস, এই প্রশ্নটা ছুড়ে দেওয়ার মধ্যেই কিন্তু উত্তরও নিহিত আছে। সেটা হলো যে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো জঙ্গিবাদ আসলেই কোনো খারাপ জিনিস কিছুই না। যারা নাকি জঙ্গিবাদ খারাপ জিনিস হিসাবে বলার চেষ্টা করে, তারা আসলে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। কিন্তু বেসিক্যালি জঙ্গিবাদ কোনো খারাপ জিনিস না। তো আচ্ছা, ঠিক আছে, কোন প্রেক্ষিতে জঙ্গিবাদ কোনো খারাপ জিনিস না সেটারও মনে হয় যে একটু ব্যাখ্যা বিশ্লেষণ মনে হয় যে উনি দিবেন। তো আমরা সেটা একটু শুনি। তো জঙ্গি বিমান এটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি শব্দটা এসেছে জাং থেকে, ফার্সিতে জাং বলে যুদ্ধকে, ফাইট। অতএব ফ্রিডম ফাইটাররাও এক অর্থে জঙ্গি, কারণ তারা যোদ্ধা, যোদ্ধাকে বলা হয় জঙ্গি। এজন্য জঙ্গি বিমান বলা হয় যুদ্ধ বিমানকে। সেটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি পুলিশ কাদেরকে বলা হয়? যারা অ্যাকশনে যায়। আমরা জঙ্গিবাদের সাথে, জঙ্গিবাদ ভিন্ন একটা জিনিস। জঙ্গ মানে যুদ্ধ, কথাটা কিন্তু ঠিক। এখানে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী যে ভুল বলছেন সেটা ঠিক না। অর্থাৎ জঙ্গ অর্থ যে যুদ্ধ, এটা রাইট। এই জন্যে কিন্তু ওই যে আমরা যদি ইসলামের ইতিহাসের একেবারে গোড়ায় যাই, যে হজরত আলীর সাথে নবীর প্রিয়তমা যে স্ত্রী, কনিষ্ঠা স্ত্রী, ওই যে আয়েশা, এই দুইজনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাকে কি বলা হয়? জঙ্গে জামাল। জঙ্গে জামাল মানে জামালের যুদ্ধ। জামাল মানে কি? উট, উটের যুদ্ধ, তাই না? তো সেখানে তো মুসলমানরাই কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং ওটাকে কিন্তু বিখ্যাত সেই জঙ্গে জামাল বলে বলা হয়। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে জঙ্গ মানে যুদ্ধ, ইটস ওকে, ফাইন। আর জঙ্গি বিমান সেটাও তো যুদ্ধ বিমান। হ্যাঁ, সে অর্থে ওটা রাইট আছে। এবং এভাবেই এই যে এনায়েতুল্লাহ আব্বাসী বলতে চাইলেন, তো মুক্তিযোদ্ধারাও তো যুদ্ধ করছিলেন এবং এই জন্যে তাদেরকে তো তাহলে মানে জঙ্গি বলা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যে হ্যাঁ, জঙ্গ মানে যুদ্ধ, এটা আমরা জানি, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক বিষয়েরই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন জঙ্গ মানে যুদ্ধ, এটা ঠিকই আছে, কিন্তু সেখান থেকে জঙ্গিবাদ যখন হবে তখন কিন্তু ওটা অ্যাকচুয়ালি জঙ্গি মানে যুদ্ধ, সেই সঙ্গে যুদ্ধবাদিতা বিষয়টা ঠিক এ অর্থে আধুনিককালে গ্রহণ করা হয় না। যেমন বর্ণ, রাইট? বর্ণ মানে মানুষের গায়ের বর্ণ, তো এটা তো কোনো খারাপ জিনিস না, মানে গায়ের রং আর কি। কিন্তু যখন আপনি বর্ণের সাথে বর্ণবাদ যুক্ত করে দিবেন, তখন কি এটা মারাত্মক একটা খারাপ জিনিস না? এই বর্ণবাদিতার সবলে পড়ে এই তো কয়েকদিন আগে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে কমসে কম কি 10 জন কৃষ্ণাঙ্গ মানুষ মারা গেছে, সেটা তো আমরা জানি। তো এটার কারণ কি? বর্ণবাদ। কিন্তু বর্ণ শব্দটা তো কোনো খারাপ জিনিস না। মানে বর্ণ একটা জিনিসের অর্থ প্রকাশ করে, একটা জিনিসকে প্রকাশ করে, কিন্তু ওর সাথে যখন আপনি
বাদ যুক্ত করে সেটাকে একটা আদর্শে রূপান্তরিত করলেন, তখন তো সেটা একটা খারাপ জিনিস হয়। জঙ্গ মানে যুদ্ধ, এটা তো ঠিকই আছে, কিন্তু আপনি যখন এটাকে জঙ্গিবাদ বলবেন তখন কিন্তু অর্থটা কমপ্লিটলি ভিন্ন হয়ে যাবে না? তখন কিন্তু ওই জঙ্গ মানে খালি যুদ্ধ, এই জন্যে যারা নাকি যুদ্ধ করে তাদেরকে আপনি জঙ্গি বলবেন, বিষয়টা তো সেরকম হবে না। অর্থাৎ শাব্দিকভাবে যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে শব্দগুলোর তো মানে মানে অন্তর্নিহিত অর্থ তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি আরও একটা উদাহরণ দিতে পারি যে ইসলামের একেবারে আদিতে মসজিদ বলতে কিন্তু আজকে আমরা যেমন মসজিদ বলতে যেমন ঘর বুঝি, যেমন কাবা ঘর একটা মানে মসজিদ, কাবা শরীফ, তাই না? বিশাল একটা মানে মসজিদ। আচ্ছা, আমাদের এই যে বায়তুল মুকাররম মসজিদ, রাইট? তো এই মসজিদ বলতে কিন্তু বিশাল একটা বিল্ডিং বোঝাচ্ছে, কিন্তু একেবারে ইসলামের আদিতে মসজিদ বলতে কিন্তু কোনো ঘর বোঝাতো নাই। মসজিদ বলতে কি বোঝাতো জানেন? মসজিদ বলতে তখন বোঝাতো যে অঞ্চলে মুসল্লিরা জমায়েত হয়ে নামাজ পড়তো, ওইটুক জায়গাকেই কিন্তু মসজিদ বলতো। এটা কিন্তু অনেকেই জানে না, এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। আজকে যেমন মসজিদ বলতে একেবারে চোখের সামনে একটা বিশাল বিল্ডিং চলে আসে এবং প্রত্যেকে সেটাই জানে যে মসজিদ তো একটা বিশাল ঘর যেখানে নাকি আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়। কিন্তু ইসলামের প্রারম্ভে মসজিদ বলতে তো আর সেটা বুঝাতো হতো যেখানে নাকি মুসল্লিরা জড়ো হয়ে নামাজ পড়ে। এখন যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে, ভিন্ন প্রেক্ষাপটে বর্তমান কালে এসে জঙ্গিবাদ বলা হয় কাকে? আমাদের কোনো ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা জাতিসংঘ, অমক সমক সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী বা আইন মাইনের কোনো ডেফিনিশন দরকার নেই, জাস্ট নর্মালি আমাদের কমন সেন্সেই যদি আমরা চিন্তা করি, তাহলে জঙ্গিবাদ কাদেরকে বলে? জঙ্গিবাদ আমরা এমন একটা জিনিসকে বুঝি যে জিনিসটা বেসিক্যালি এমন একটা উদ্দেশ্যে সশস্ত্র একটা পদ্ধতি ব্যবহার করা হয় যে উদ্দেশ্যটার ফলাফল কোনো ইতিবাচক দিকে নেয় না, অর্থাৎ পজিটিভ দিকে নেয় না, অর্থাৎ ভালোর দিকে নেয় না। এটাকে আমরা জঙ্গিবাদ বলি, রাইট? মানে ধরা যাক কিছু লোক অস্ত্রপাতি নিয়ে তারা এমন একটা জিনিস প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই অস্ত্রপাতির দ্বারা গুলিগুল্লা করে, লোকজন মেরে, বোমা মেরে, যেটা প্রতিষ্ঠিত হলে ওই সমাজটা ইতিবাচক দিকে যাবে না, ওই সমাজটা ভবিষ্যতে পজিটিভ দিকে যাবে না। আমরা বেসিক্যালি জঙ্গিবাদ বলতে সেটাই বুঝি। যেমন উদাহরণস্বরূপ ইরাক এবং সিরিয়াতে যে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ, খিলাফত শব্দটা অত্যন্ত একেবারে আকর্ষণীয় একটা শব্দ। প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু আন্দোলন করে, তাই না? সেই খলিফা হবে, খিলাফত হবে, তাদের কাছে কিন্তু শুনতে খুবই ভালো লাগবে। কিন্তু ওখানে খিলাফতের নামে যা শুরু করেছিল ওই যে এই সিরিয়া ইরাকে, সেখানে যে সমস্ত অমুসলিম যারা ছিল, সেই ইয়াজিদি, খ্রিস্টিয়ান এবং যে শিয়া যারা ছিল, তাদেরকে মেরে কেটে সাফ করে দিচ্ছিল। এবং একই সঙ্গে আমরা তো জানি যে ইয়াজিদি যে সমস্ত নারী টারি ছিল, তাদেরকে ধরে নিয়ে তারা বন্দি করে তারা কিন্তু ওপেন অকশনে বিক্রিও করতো। এখন দেখুন যে খিলাফত শব্দটা চমৎকার, খিলাফত শব্দটা চমৎকার, একেবারে ইসলামের চূড়ান্ত পরিণতি, রাইট? এখন একদল লোক সেই জিনিসটাকে অবলম্বন করে তারা একটা খিলাফত প্রতিষ্ঠাও করলো। একেবারে প্রথম শুনতে প্রত্যেকটা মুসলমানের কাছে খুবই ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে সেখানে যে কর্মকাণ্ডটা শুরু হয়েছিল, কয়েকজন মুসলমান সেটাকে সমর্থন করবে। তারপরে আমি যদি ধরে নেই যে মুসলমানরা সেটা সমর্থন করে যদি থাকেও, তাহলে কি তারা গোটা মানব জাতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে না? এবং সেই ক্ষেত্রে তারা কি ওখানে সত্যিকার অর্থে কোনো একটা ভালো সমাজ তৈরি করতে পারবে? অত দূর যাই কেন, এই যে তালিবানদের কথাই আমরা যদি ধরি, এই তালিবানরাও কিন্তু এক ধরনের সন্ত্রাসী হিসাবে কিন্তু আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, রাইট? ঠিক আছে, মুমিন মুসলমানের কাছে এই তালিবানদেরকে কিন্তু খুব ভালো মনে হয়, তারা খাঁটি সহি মুসলমান, খুবই ভালো। কিন্তু এখন যে তালেবানরা ওখানে আফগানিস্তানে যে তারা ইসলামী শাসন কায়েম করছে, আচ্ছা বলেন তো, এখন কি আফগানিস্তানের লোকজনরা কি ভালো অবস্থায় আছে? তারা খেয়ে না খেয়ে আছে, দুর্ভিক্ষ মহামারীতে আছে, বাচ্চা কাচ্চা বিক্রি করে দিচ্ছে,
তারপরে কিডনি বিক্রি করে দিচ্ছে, তাই না? তো এই খবরগুলো যখন মমিন মুসলমানরা, বাংলাদেশের মমিন মুসলমানরা যারা নাকি এই তালেবানদেরই কট্টর সমর্থক, তারা যখন এই সমস্ত ঘটনাগুলো শোনে, তো তারা কি পুলকিত হয় নাকি? কি পুলকিত হয়? তাহলে এখানে তো সমস্যা হচ্ছে যে ভিতরে এক ধরনের আদর্শ সে লালন করে, বাট সেই আদর্শের বিষয়টা যখন বাস্তবে আসে তখন সে আর এটাকে আর ভালো মনে করে না। তাহলে এখানে তো মমিন মুসলমান যারা আছে তাদের ভিতরেই একটা অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ একটা অলয়, একটা দ্বন্দ্বের মধ্যে তারা আছে। অর্থাৎ যে জিনিসটাকে তারা চূড়ান্ত রকম একটা ভালো আদর্শ মনে করে, কিন্তু সেটা বাস্তবায়ন যদি ঘটে, সমাজে যদি সেটা প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু সেটা তার কাছে আর ভালো লাগে না। তাহলে সমস্যাটা কিন্তু আদর্শের না, সমস্যাটা কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষগুলোর, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই জায়গায় এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, এই যে জঙ্গিবাদ যে বিষয়টা, মানে ব্যাখ্যা ট্যাখ্যা করে মুক্তিযোদ্ধাদেরকে সে জঙ্গি, মানে উনি জঙ্গি হিসাবে আখ্যায়িত করলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন মুক্তিযুদ্ধ করছিলাম, তো সেটার ফলাফলটা কি ইতিবাচক ছিল কি না, সেটা কি নেতিবাচক না ইতিবাচক ছিল? অবশ্যই পাকিস্তান যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল 47 সালে, যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হলো, বাংলাদেশের মমিন মুসলমানরা এরা তো প্রচণ্ড আবেগপ্রবণ। আসলে সে 47 সালে তখনই পাকিস্তানের সাথে তাদের যোগ দেওয়াটাই উচিত ছিল না, তখন তাদের আলাদা, তখনই স্বাধীন বাংলাদেশ হিসাবে তাদের আন্দোলন করা উচিত ছিল, এবং সেটা করলে সম্ভবত তারা তখনই বাংলাদেশটা পেয়ে যেত। এখন পশ্চিম পাকিস্তানের সাথে বাংলাদেশের মানুষের ভাষা সংস্কৃতির কোনো মিল ছিল না, শুধুমাত্র ধর্মের কারণে। এত অদ্ভুত একটা দেশ কোথাও হতে পারে না। তো একটা পর্যায়ে ওই পাকিস্তানিরা যারা নাকি জ্ঞানে গুণে বিদ্যায় সংস্কৃতিতে সব দিক দিয়ে কিন্তু এই বাংলাদেশের মানুষের চাইতে পিছনে পড়েছিল, তারা আমাদের দেশে উপনিবেশ স্থাপন করলো, আমাদের শাসন শোষণ করা শুরু করলো, তাই না? তো তখন বাংলাদেশের মানুষ যদি গর্জে ওঠে স্বাধীনতার জন্যে, এবং তাদেরকে যদি হটিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়ে যদি তারা আন্দোলন সংগ্রাম শুরু করে, এবং একটা নতুন একটা স্বাধীন দেশ যদি তারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের জাতি এবং ভাষার ভিত্তিতে, তাহলে সেটাকে আপনি কি কোনোভাবে নেতিবাচকভাবে দেখতে পারেন? না, নেতিবাচকভাবে দেখতে পারেন না। তাহলে এই জিনিসটাকে আপনি কিভাবে জঙ্গিবাদ বলবেন বলেন? এবং যারা এই কাজটা করছিল, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ করছিল, তাদেরকে আপনি জঙ্গি বলবেন কেন? যদিও জঙ্গি অর্থ জঙ্গ অর্থ যুদ্ধ, আর জঙ্গি অর্থ যে যুদ্ধ করে, মুক্তিযোদ্ধারাও যুদ্ধ করছিল, তাহলে আপনি কি মানে বর্তমান প্রেক্ষিতে এসে ওই যে বললাম না যে শব্দের অন্তর্নিহিত অর্থগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এমনি জঙ্গ মানে যুদ্ধ, অর্থাৎ যে জঙ্গি সে যোদ্ধা হলেই জঙ্গি, বিষয়টা তো তা না। আপনাকে বুঝতে হবে যে সে যে যুদ্ধটা করছে এটা কিসের উদ্দেশ্যে, এটা কি কোনো ভালো কাজের জন্য নাকি খারাপ কাজের জন্য। তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানের মতো একটা মানে আধা সভ্য, মানে অনেকটাই গোয়ার এবং অশিক্ষিত মূর্খ একটা জাতি, তারা বাংলাদেশের উপরে শাসন শোষণ চালিয়ে যাচ্ছিল ধর্মকে ব্যবহার করে, তাই না? তো বাংলাদেশের মানুষ গর্জে উঠলো, স্বাধীনতা চাইলো। তো স্বাধীনতা চাইলেই তো আর কি মানে স্বাধীনতা দিয়ে যায় না, তখন তো তাদেরকে হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করতে হয়। তো সেই যুদ্ধের উদ্দেশ্যটা কী ছিল? এখানে কি কোনো একটা অসভ্য সমাজ তৈরি করে নাকি? না, সেটা ছিল একটা স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে, রাইট? এবং বাংলাদেশ পরে কিন্তু প্রমাণও করছে যে হ্যাঁ, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ করার পরে বাংলাদেশ কি এখন পাকিস্তানের থেকে অনেক এগিয়ে গেছে না? আজকে স্বাধীনতার 50 বছর পরে পাকিস্তান কোথায় আর বাংলাদেশ কোথায়? এখন এই পাকিস্তানি বলে যে তারা যদি বাংলাদেশের মতো হতে পারতো, তাই না? তাহলে আলটিমেটলি আমরা তো একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধটা করছিলাম। এখন আপনি জঙ্গ মানে যুদ্ধ, অর্থাৎ জঙ্গি মানে যোদ্ধা, সেই অর্থে মুক্তিযোদ্ধারাও জঙ্গি, এই বলে আপনি যদি মুক্তিযুদ্ধকে আপনি যদি জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করেন, সেটা কি গ্রহণযোগ্য হবে? এটা কি কোনোভাবে মানে করার কথা? বাংলাদেশে কিছু কিছু ওই যে দল আছে, গোষ্ঠী আছে, তারা বাংলাদেশে কিন্তু ওই যে গুলি বন্দুক ফুটিয়ে বোমা টোমা মেরে এখানে কিন্তু ইসলামী শরিয়া কায়েম করতে চায়। এখন এটাকে কেন জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে? আমরা জানি যে এখানে পশ্চিমা বিশ্বের কিছু নিজস্ব সংজ্ঞা টঙ্গা আছে, যেমন আজকে যে মডারেট মুসলিম বলে আমরা একটা টার্ম আমরা পাই, এটা কিন্তু ওই যে সিনিয়র বুশ
সম্ভবত, সেই কিন্তু এই মডারেট মুসলিম এই টার্মটা আবিষ্কার করে। কিন্তু মুসলমানের মধ্যে আবার কোনো মডারেট আছে নাকি? মুসলমান ইজ মুসলমান, এর মধ্যে তো মডারেট ফডারেট কিছু নেই। এই জঙ্গিবাদের বিষয়গুলো কিন্তু পশ্চিমাদের দেওয়া, এবং বেসিক্যালি তারা যে এই জঙ্গিবাদের এই যে মানে টার্মটা যে তারা বলেছে, তারাও কিন্তু ওই অর্থেই বলেছে যে যুদ্ধ করলেই জঙ্গি, বিষয়টা হলে তা না। যুদ্ধ যদি আপনি কোনো ইতিবাচক কোনো কাজের জন্য আপনি করেন, তাহলে তাদেরকে অবশ্যই জঙ্গি বলা যাবে না। যেমন ধরুন যে এই যে রাশিয়া এবং এই যে ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে, রাইট? তো এখানে আসলে যুদ্ধ তো হচ্ছে না, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, রাইট? তো এখানে ইউক্রেনের সৈন্যরা যে পাল্টা যে যুদ্ধ করছে, আপনি কি এদেরকে জঙ্গি বলতে পারবেন? না, কারণ তারা দেশ রক্ষার জন্য যুদ্ধ করছে। তাহলে এদেরকে আপনি জঙ্গি বলেন কী করে? অর্থাৎ যদিও জঙ্গ মানে যুদ্ধ, সুতরাং যে যুদ্ধ করে সে জঙ্গি, এটা কিন্তু শাব্দিকভাবে ঠিক আছে। কিন্তু যদি আপনি ব্যুৎপত্তিগত দিক দিয়ে, অন্তর্নিহিত অর্থ দিক দিয়ে আপনি চিন্তা করেন, বর্তমান প্রেক্ষিতে যুদ্ধ করলেই সে জঙ্গি, বিষয়টা তো তা না। কিন্তু বাংলাদেশে মনে করেন যে ওই যে হলিয়ার্টিজেনে যে ঘটনা ঘটেছিল, ওখানে 19 জন যে বিদেশি লোকদেরকে হত্যা করেছিল, সেটাকে কি আপনি জঙ্গি বলবেন না? আপনি তারা যে আদর্শ নিয়ে কাজটা করছিল, সেটাকে আপনি জঙ্গিবাদ বলবেন না? কারণ তারা যে উদ্দেশ্য এই কাজটা করছিল, সেটা তো কোনোভাবেই বাংলাদেশের জন্য কোনো ভালো মানে জিনিস ছিল না, এবং বাংলাদেশের জন্য কোনো ফলাফলও বয়ে আনতো না বা আনেও নি। তাহলে কোনটাকে জঙ্গি বলা যাবে বা জঙ্গিবাদ বলা যাবে, এইটা তো একটু বুঝে শুনে কথা বলতে হবে। আপনি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম অথবা বাংলাদেশে যারা জেএমবি টেএমবি করে তারা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে এখানে তালিবানি শাসন কায়েম করে বাংলাদেশকে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের ধ্বংস কামনা করার জন্য যদি কোনো একটা দল গঠন করে এবং সেগুলো করে, তাহলে এটাকে সরকার যদি জঙ্গি বলে এবং জঙ্গিবাদ বলে, তাহলে এইটা কি আসলে ভুল বলা হবে নাকি? এখন যেহেতু এটার সাথে ইসলাম জড়িয়ে আছে, অতএব এটাকে জঙ্গি বলা যাবে না। এবং জেএমবি অথবা আনসারুল্লাহ বাংলা টিম যে কাজ করছে, যে আদর্শ প্রচার করছে, মাহমুদুল হাসান গুনভি যে আদর্শ প্রচার করছে, এইটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যে ওই মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে, বস্তুত জেএমবি যে কাজটা করে যাচ্ছে বা হলিয়ার্টিজানের ছেলেগুলা যে কাজ করছিল, ওইটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার এই যে এক অপকৌশল আমি বলবো, এইটা তো খুবই ভয়ঙ্কর। পাবলিক কি বুঝতে পারে যে মুক্তিযোদ্ধাদেরকে হঠাৎ করে কি এনায়েতুল্লাহ আব্বাসী জঙ্গি বলছে নাকি? না, আসলে সে বেসিক্যালি বাংলাদেশে যে জেএমবি অথবা আনসারুল্লাহ বাংলা টিম অথবা হলিয়ার্টিজানের ছেলেরা যে ঘটনা ঘটিয়েছিল, ওই ঘটনাগুলাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যেই কিন্তু, অর্থাৎ বাংলাদেশকে আস্তে আস্তে তালিবানি রাষ্ট্রের দিকে পরিণত করার জন্যে যারা নাকি কাজ করে যাচ্ছে, তাদের প্রতি মানুষের সহানুভূতি এবং সমর্থন আরও বৃদ্ধি করার জন্যেই কিন্তু বস্তুত মুক্তিযোদ্ধাদেরকে উনি এই এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু জঙ্গি বলছেন। আমি জানি না আসলে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। কারণ মুক্তিযোদ্ধাদেরকে যদি কোনোভাবে আপনি জঙ্গি বলে আপনি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেন, তাহলে মুক্তিযোদ্ধাকেও জঙ্গিবাদ হিসেবে যদি আপনারা প্রতিষ্ঠা, মানে জনগণের কাছে যদি এটা গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য যুদ্ধ আন্দোলন সংগ্রাম বা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাহলে সেটা মুক্তিযুদ্ধ যদি জঙ্গিবাদ হলেও সেটা যদি সর্বজনের কাছে গ্রহণযোগ্য হয়, সেটা নিয়ে যদি কারো কোনো আপত্তি না থাকে, তাহলে যারা নাকি ইসলাম প্রতিষ্ঠার জন্যে আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি অথবা হলিয়ার্টিজেনের মতো ঘটনা যারা ঘটাবে, তাহলে তাদেরকে আপনি প্রত্যাখ্যান কেন করবেন বা সেটা নিয়ে কেন আপনি সমালোচনা করবেন? তার একটা নাম দিবেন জঙ্গিবাদ বলে, সেটাকে আপনি নেতিবাচকভাবে আপনি তুলে ধরবেন। এই জিনিসটাই বস্তুত এনায়েতুল্লাহ আব্বাসী এখানে বুঝাতে চেয়েছে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধকে যদি আপনি গ্রহণ করেন, যদিও সেটা জঙ্গিবাদ তার মতে, তাহলে তার চাইতে বড় বিষয়টা তো ইসলাম প্রতিষ্ঠা করা, এবং এর জন্য যদি কেউ অস্ত্রপাতি হাতে নিয়ে যুদ্ধ করে, তাহলে তাকে জঙ্গিবাদ হিসেবে আপনারা কেন প্রত্যাখ্যান করবেন? এবং
এই এনায়েতুল্লাহ আব্বাসীরা কিন্তু বস্তুত এই জিনিসটাকেই বলতে চায় যে এটা হলো পশ্চিমাদের ষড়যন্ত্র, যারা নাকি খাঁটি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জঙ্গি নাম দিয়ে এদেরকে খারাপভাবে দেখানোর চেষ্টা করে। এনায়েতুল্লাহ আব্বাসী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে যারা নাকি এই ধরনের জঙ্গি তকমা পেয়েছে এবং যাদের আদর্শগুলো জঙ্গিবাদ হিসেবে তকমা পেয়েছে, জনগণের কাছে আস্তে আস্তে সহনশীল করে তোলা এবং জনগণ যাতে আরও বেশি করে এদের প্রতি সমর্থন জ্ঞাপন করে, এই কাজটাই করার চেষ্টা করে যাচ্ছে। এবং এই কাজটা করার পিছনে তার জন্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে কিন্তু আফগানিস্তান। আপনারা জানেন যে ৮০-৯০ হাজার তালেবান, তারা কিন্তু আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠা করছে। সেখানে ৩-৩.৫ কোটি লোকজন আছে না, ওরা সবাই কিন্তু আসলে এই ৮০-৯০ হাজার তালেবানকে সমর্থন করত। ওখানে যে ৩ লক্ষ সদস্য যে সেনাবাহিনী পুলিশ বাহিনী টাইনি ছিল, তাদের তো অনেক গুলি বন্দুক ছিল, তারাও কিন্তু এদেরকে প্রতিরোধ করেনি। কারণ কি? কারণ এরাও কিন্তু তালেবানদেরকে সমর্থন করত। অর্থাৎ যখন একটা দেশের গোটা জনগোষ্ঠী একটা আদর্শের উপর ভিত্তি করে তাদের দেশে সেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তখন কিন্তু ওই যে এর আগে তালেবানের কর্মকাণ্ডকে আপনি জঙ্গিবাদ বলে যদি আখ্যায়িত করে থাকেনও, তাহলে ওই দেশের গোটা জনগণ যখন ওটাকেই গ্রহণ করে ওটাই এস্টাবলিশ করতে চাচ্ছে, তখন কিন্তু এটা ওই নেতিবাচক থেকে কিন্তু ইতিবাচকের দিকে চলে গেল। কারণ একটা দেশের সব মানুষ সেটা চাচ্ছে, তাহলে আপনি বাইরে থেকে বলতে তো পারেন না, এই বেটা তোরা এটা এই কাজটা করিস না বা এটা খারাপ না। বাংলাদেশের মানুষ যদি এখন সবাই মিলে যদি বলে যে বাংলাদেশে তালিবান পন্থী সরকার প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এখানে বাইরের দেশের লোকজনের কোনো কিছু বলা আছে, তাদের কাছে এটা হয়তো খারাপ হয়তো মনে হতেও পারে। বাট বাংলাদেশের সব মানুষ চাইলে তো তখন তো বাংলাদেশের মানুষের কাছে এটা তো জঙ্গিবাদ থাকবে না, রাইট? তো বেসিক্যালি তালেবানরা এই কাজটা করছে আফগানিস্তানে, যে জিনিসটা জঙ্গিবাদ হিসেবে গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিল, সেটাকে কিন্তু চেঞ্জ করে ইতিবাচকতার দিকে নিয়ে গেছে। যেহেতু তারা গোটা আফগানিস্তানের জনগণকে তাদের আদর্শের প্রতি কিন্তু অনুগত করাতে পেরেছে। তালেবান যে কাজটা ওখানে করছে, আমাদের এই যে এনায়েতুল্লাহ আব্বাসী বস্তুত সেই কাজটাই বাংলাদেশে করতে চাচ্ছেন। ওনারা বুঝে গেছেন যে ওই ধরনের ধুমধাড়াক্কা আক্রমণ এটা ওটা করে বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না, যতক্ষণ না দেশের সব মানুষ এই যাদেরকে এই সরকার বা আন্তর্জাতিক বিশ্ব জঙ্গি টঙ্গি বলে, তাদের গ্রহণযোগ্যতা যদি জনগণের মধ্যে বৃদ্ধি না পায়, তাহলে এখানে কোনো দিনই তালিবানি শাসন কায়েম হবে না। এই সমস্ত চিন্তাভাবনা করে অত্যন্ত সুকৌশলে এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলছেন। এটা হলো আমার মূল্যায়ন। এখন অনেকে হয়তো বলবে যে এটা তো খুবই খারাপ কাজ, মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলার পরে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে সবাই ফুঁসে উঠবে। আপনারা খেয়াল করুন যে কিছু সীমিত সংখ্যক লোকজন ছাড়া তার এই বক্তব্যের বিরুদ্ধে তেমন কেউ প্রতিবাদ করে না। বাংলাদেশের সিংহভাগ মানুষ তারা অনেকটা মনে হয় যে জেনেও না জানার ভান করে চুপ করে বসে আছে, কেউ কোনো কিছু বলে না। আপনারা কি সেটা খেয়াল করছেন? আপনার মনে হয় সেটা খেয়াল করেন নাই। অল্প সংখ্যক লোক এটার বিরুদ্ধে প্রতিবাদ করে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছে, কিন্তু বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আছে নাই। অর্থাৎ এই দিক দিয়ে হিসাব করলে এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু তার লক্ষ্যে অনেকটাই সফল। এখন ধরেন যে কিছু কিছু লোকজন যারা নাকি মুক্তমনা বা মুক্ত বুদ্ধির চর্চা করে, তারা যদি এখন এনায়েতুল্লাহ আব্বাসীর এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড রকম বিরোধিতা করে বিভিন্ন ফোরামে কথা বলে বা অনলাইনে এসে মনে করেন লাইভ প্রোগ্রাম করে কথাটা বলে, মজার বিষয়টা কি জানেন? হয়তো সরকার সেটা চায় যে এনায়েতুল্লাহ আব্বাসী যখন অনেক কথাটা বলছে, তাহলে একে তাহলে এখন তো টেপ্তার করা উচিত, নইলে তো অনেক বেড়ে গেছে। এবং এটা করতে গেলে সরকারেরও কিন্তু একটা সমর্থন দরকার আছে যে কিছু লোকজনের বিরুদ্ধে কথাটা বলুক। এবং এই জন্য সরকারও হয়তো এখন চাচ্ছে যে কিছু লোক এখন এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কিছু কথাটা বলুক, যাতে করে সরকার একটা গ্রাউন্ড পায় তাকে গ্রেপ্তার করার জন্যে। কিন্তু মুশকিলটা কি জানেন? যারা নাকি সমালোচনা করবে না, হতে পারে যারা এনায়েতুল্লাহ আব্বাসীর নিয়ে বেশি কথাটা বলবে, কথা বলতে গেলে আরও অন্যান্য ভিন্ন কথাটা বলে ফেলবে না, তখন দেখা যাবে যে এনায়েতুল্লাহ আব্বাসীর দলের লোকজন হয়তো সেই লোকের বিরুদ্ধে যদি কোনো কেস করে, তাকেও কিন্তু সরকার আগে গ্রেপ্তার করবে, এনায়েতুল্লাহ আব্বাসীর থেকে আগে গ্রেপ্তার করবে তাকে।
অথচ সরকার হয়তো আশা করছে যে কিছু লোক ইনায়েতুল্লাহ আব্বাসীর এগেনস্টে কথাটা তো বলুক, তাহলে তারা ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বা পারবে। কিন্তু যারা নাকি সরকারের পক্ষ হয়ে ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা শুধুমাত্র ইনায়েতুল্লাহ আব্বাসী তো বটেই, এছাড়া আরও প্রাসঙ্গিকভাবে অনেক আলোচনা সমালোচনা করবে না, হয়তো ধর্মের খারাপ দিকগুলো তুলে ধরতে পারে বা ধর্মের অসারতা নিয়ে 2-4টা কথা বলতে পারে। তখন হচ্ছে কি ইনায়েতুল্লাহ আব্বাসীর সমর্থকদের কেউ যদি মামলা করে, তখন দেখবেন যে ইনায়েতুল্লাহ আব্বাসীর আগে সরকার তাকে গ্রেপ্তার করে জেল হাজতে ঢুকিয়ে বসে আছে, বুঝছেন। এবং এটা তো আমরা দেখেছি, ওই যে মামুনুল হকের বিরুদ্ধে ওই যে সিলেট অঞ্চলে কে জানি একটা কথা বলছিল না, ফেসবুকে স্ট্যাটাস দিছিল না, তো তাকে ধরে নিয়ে সরকার কি করছিল, 1 বছর হাজতে ঢুকায় রাখছিল, কি রাখে নাই? তো এগুলো দেখার পর ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে এসে ফেসবুকে বা ইউটিউবে বা অন্য কোনো জায়গায় কেউ সরকারকে সক্রিয় করার জন্য বা সরকারকে সমর্থন করার জন্য কি ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলতে আসবে না? আসবে না, কারণ ওই রাস্তা সরকার আগেই মেরে ফেলছে। অর্থাৎ সরকার বাংলাদেশের যারা নাকি সত্যিকার মুক্তবুদ্ধির চর্চা করে তাদের কণ্ঠ তো আগেই গলা টিপি দিয়ে মেরে ফেলছে, যে মানে অনেকগুলোকে তো এই জঙ্গিরা হতটত করে ফেলছে, বাকিগুলা তো দেশ ছেড়ে ভাগছে, আর যেগুলা তারপরেও আছে এগুলা অনেকগুলাকে জেল হাজত খাটিয়ে এমন অবস্থা করে রাখছে তারা আর কোনো কথা বলে না। তো সুতরাং বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় আমরা বসবাস করছি। ইচ্ছা করলেও আপনি কিন্তু এখন ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে 2-4 কথা বলে সরকারকে আপনি সমর্থন করতে পারছেন না, যাতে করে সরকার কোনো কাজ করতে পারে। যদিও সরকার সেটা এখন চাচ্ছে, কিন্তু আপনি কেন করবেন? কারণ আপনি সরকারকে দিয়ে সরকারের হাত শক্ত করার জন্যে বা সরকারকে দিয়ে কিছু করার জন্য আপনি এই কাজটা করবেন, সরকার 2 দিন পরে আপনাকে মাফ করবে না, ও আপনাকেও ধরবে। বুঝতে পারছেন?